একটা সরকারের পতন ঘটলো গত আগস্টে, এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মতো করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তো এই আন্দোলনে আমাদের সবারই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল, সবার প্রত্যাশা তো একরকম মিটবে না। তো আপনার কি যে প্রত্যাশা ছিল, আপনি কি চেয়েছিলেন, আর এই 9 মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকেই কি যাচ্ছে দেশ? আমার কথা যদি বলি, আমি মানে বিশ্ববিদ্যালয়তে যেটা দেখেছি, হ্যাঁ, ধরেন যে এই সরকার একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল। তারা যায়, কিন্তু এই যে ভিতরে ভিতরে এদের মানে গ্লানি বোধ, হ্যাঁ, গ্লানি বোধ হয়, এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে, সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে। তো এইভাবে জড়িয়ে পড়া, আসলে আরো বেশি মাত্রায় আন্দোলনে জড়িয়ে পড়া। তো এইভাবে জুলাই গেল, আগস্টে তো সরকার পরিবর্তন, এবং মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন, মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে। কিন্তু এখন আপনি যেগুলি বললেন এগুলি তো ওই সময়ের কথা। হ্যাঁ, এখন কি এই ক্ষেত্রগুলিতে আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? না না, এইটা একেবারে আমার তো একটা হতাশা পর্ব যাচ্ছে। প্রথম আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর, এটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আমাকে হতাশ করেছে ছাত্ররাই, বিশেষ করে। এটা জানি না অন্য কে কিভাবে নেবে। এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন, এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা, আফ্রিকার, এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা। বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান, এরশাদ, এরা আগে ক্ষমতা নেয়, তারপর দল গঠন করে। ছাত্ররা আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতিসংঘের কি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছি। রাজনীতি করবো ভালো কথা, ক্ষমতার ওখান থেকে সরে আসো, হ্যাঁ, কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা, করে এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে। সেই সময় আমরা গেছি, তাদের তো কোনো একটা দল ছিল না, বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে আমরা গেছি। এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না, ওখানে তো দল আছে, তো একটা দল করে ফেলেছে। সেই সময় কিন্তু কেউ আমরা দলের সে কিন্তু আমি যাইনি, আমি নিজে খানিকটা বামপন্থী পরিচয়, কিন্তু আমি কিন্তু ওই পরিচয়ে যাইনি। হাসনাত সার্জিসরাও কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে যায়নি। আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়। আমি সত্যি আমার ঘৃণা লাগছে তারপর থেকে। আবার তারা জাতীয় ঐক্য করছে, কথা বলছে, কেন বিএনপি আসছে না, বামপন্থী ছাত্ররা আসছে না, এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে। কারণ ইউনূস স্বীকার করেছে, ইউনূস সাহেব, যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। আচ্ছা, ছাত্রদের মধ্যে এনসিপির কেউ কেউ খুব শুভানুধ্যায়ী, তারা উপদেষ্টা হিসেবে আছে। এটা তো তারা আলাপ আলোচনা মানে মানে আসিফ নজরুল বলছেন, তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে ৭৪-এর কালা কানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তো ভালো কথা, করে ফেলেন। এই যে রাস্তা মানে 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 শ্রমিকরা রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয়, জনভোগান্তি। তাই এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে হয় না যে পাতানো খেলার মতো একটা অবস্থা, এই আন্দোলন তো দরকার ছিল না। এইটা তো একদিন লাগে, একটা ফ্যাসিস্ট সংগঠনকে নিষিদ্ধ, ছাত্রলীগকে সময় লেগেছে, নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে। এটাকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন? আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হচ্ছে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে। তখন হয়তো ইউনূস সাহেব বলে একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি, 9 মাস করিনি, এখন জনগণ চাচ্ছে, অতএব জনদাবির মুখে পড়ে করলাম। হয়তো এই ধরনের একটা এক্সকিউজ ওনারা দাঁড় করতে চাচ্ছে। এটা কি হতে পারে না? কারা যাচ্ছে মানে সমাবেশ তো আগেও হয়েছে বৈষম্য বিরোধীতে, তখন কারা কারা গেছে আর এখন কারা কারা আছে, এটা তো বোঝা যাচ্ছে। আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে, এই যে কালকে দেখলাম যে স্যালাইন দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে,
আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন 3 মাসের বেতন, 4 মাসের বেতন, বোনাস তখন গরম পানি ঢেলা হয়, সেনাবাহিনী পাঠানো হয়। তাই সরকারি স্পন্সরশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না, পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, স্লোগানটা কি আমি তো নিজে শুনলাম। হ্যাঁ, পরে তারা ওটাকে চেঞ্জ করেছে, একটা একটা লিগ ধরো, ধরে ধরে জেলে ভরো, কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লিগ ধরো, ধরে ধরে জবাই করো। এটা যখন ওই গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি, তবে এটা আমার কাছে একটা চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা স্লোগান মনে হয়েছে। এটা হতে পারে না, একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি, তো সেখানে এই স্লোগান আসতে পারে না, আসতে পারেই না। তো সেই স্লোগান দেওয়া হচ্ছে। আপনি শুরুতে একটা কথা বললেন, একদম শুরুতে বলেছিলেন যে আপনারা এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল, যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক। তো এখন 9 মাস হয়ে গেছে, নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এক ধরনের কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের, উনি বলছেন যে না, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন উনি দিতে চাচ্ছেন। এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানাপোড়েন, আপনার নিজস্ব মতামতটা কি? আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন? আসলে কেউ তো এর মধ্যে আবার বিচারও জুড়ে দিয়েছে, বিচার না হয়ে নির্বাচন হবে না, খেয়াল করেছে। এখন হয় কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি যে নাৎসি অনেককেই ধরেন যে 30 বছর পর পাওয়া গেছে একজন বড় মাপের জেনারেলকে, তখন তার বিচার হয়েছে, আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে। ধরেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই যদি বলি, কোনো কারণে এখন তাকে তো আনা তো আসলে ডিফিকাল্ট, এটা তো বাস্তবতা আমাদের মানতে হবে, এটা আমরা বুঝতে পারছি। এই সরকারের সেইটা নাই, বা আন্তর্জাতিক ভাবেও আমরা, তাহলে আমাদেরকে অনন্তকাল বিচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য? আর কথা হচ্ছে এটা তো টার্মটা কি, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি কি, আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবেন। যেমন ভোটার লিস্টটাকে হালনাগাদ করবেন, তারপরে প্রশাসনে নিরপেক্ষ সৎ লোকদের তারা দেখবেন যে সেই লোকগুলোকে জায়গা মতো সেট করা যায় কিনা। এই যে সংস্কার, এটা তো একদিনের ব্যাপার না। আপনার দাঁত ব্রাশ কি একদিনের ব্যাপার বলেন? গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার, কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি। আর তারাই যে যোগ্য, এটা কি জনগণ বলেছে? তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, এবং তারা সেই সময় স্বীকারও করেছিলেন যে আমাদের অভিজ্ঞতা নাই। এখন তারা বিদেশ থেকে বিভিন্ন, যারা অনেকের দ্বৈত নাগরিক দেখছি, তারা এসে তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না। এবং দেখেন খুব জরুরি, শিক্ষা কমিশন নাই, কৃষকদের জন্য কোনো নাই, যেটা আমাদের শ্রমিকদের জন্য কোনো। এবং এই যে শ্রমিকদের যেভাবে আগেও যেভাবে দিনের পর দিন তারা বেতন তাদের মজুরি নিয়ে, এখনো তাই হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এত জিনিস হাতে নিয়েছে, তারা বিচারটা শুরু করতে পারতেন, কিন্তু একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করবো। নতুন বাংলাদেশ করার দায়িত্ব তো আপনাদের না, এটা নির্বাচিত সরকারের। আবার কেউ ধরেন যে আমাদের ফরহাদ মাঝহারের নাম ধরে বলছি, তাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না। তা হাসিনার সময় তো সবই ছিল, একদল লোক বড় লোক হচ্ছিল, আমাদের জিডিপি বেড়েছিল, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, বড় বড় রাস্তাঘাট হয়েছে হয়েছে তো, কিন্তু আসল জিনিসটা তো হয়নি। গণতন্ত্র চর্চা করবেন কি করে? তো এইটা তত্ত্বাবধায়ক সরকারের এত সময় লাগার কথা না। 8 মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে, তারা কোন এই যে যাদেরকে থানায় জেলখানে রেখেছে তাদের মধ্যে কোন রকমের, তার মনে হচ্ছে এই যে সাংবাদিকরা পর্যন্ত বলছে যে আপা কেমন আছেন, সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, আপনার শরীর এখন কেমন? এই যে বিচার ঘৃণা তৈরি হচ্ছে না এতে, এবং তাদের চেহারা দেখেও আপনি দেখতে পাচ্ছেন যে বোঝা যায় তারা অনুতপ্ত না।
তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু কালক্ষেপণ করছে, নির্বাচন দেওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল অথবা উচিত ছিল? আপনার কি অপিনিয়ন? হ্যাঁ, না, ওনারা তো সংস্কারের দোহাই দিচ্ছেন, আবার কেউ কেউ বিচারের দোহাইও দিচ্ছেন। এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতির ব্যাপার না, ঠিক আছে? ওনারা শুরু করে দিতে পারতেন। আর যেটার ওনাদের দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো, এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে ওই দায়িত্বটা দেয়া, এবং তাদেরকে জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম, তারা যেন এই ফ্যাসিস্ট রেজিমের বিচার, অপরাধীদের বিচার, তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার, তারা যেন এই যে টাকা পাচারের বিচার, পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ। হ্যাঁ, এই সুপারিশগুলো যিনি সরকারে আসুন, এটা তো 1-2 দিনের ব্যাপার না, এরপরে যিনি আসবেন, তারপরে যারা আসবে, তারা যেন এই জায়গাগুলো যেন এগিয়ে নিয়ে যান, এবং এইখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত। হ্যাঁ, কারণ এই সংস্কার কিন্তু আসলে একটা দেশের জন্য মানে 1-2 দিনের ব্যাপার না, এটা বছরের পর বছর। কোনো সংস্কার ব্যর্থ হবে, আবার নতুন করে ভাবতে হবে যে এই সংস্কারটা চললো না, আবার আরেকটা সংস্কারের মানে কমিটি করে বা লোক করে। এটা একদিনের ব্যাপার না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক শফিক রেজা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে এবং আমাদের যে গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই অভ্যুত্থানকালীন মানুষ ওনার প্রত্যাশা এবং সেই প্রত্যাশার বাস্তবায়ন অথবা বাস্তবায়নের পথে কতটুকু অগ্রসর হতে পারলাম আমরা, এসব নিয়ে ওনার মূল্যায়ন, ওনার অভিজ্ঞতার কথা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে আবার আমরা ওনার সঙ্গে মিলিত চেষ্টা করবো। ভালো থাকবেন আপনারা। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।